আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে সামগ্রিক আয় ও ব্যয় এই অধ্যায়ে তৃতীয় ক্লাসটা আমরা করব ইনশাআল্লাহুল আজিজ। এর আগে আমরা দুইটা ক্লাস দিয়েছি। দুইটা ক্লাসে আমরা জিএনপি, জিডিপি, তাদের পার্থক্য, জাতীয় আয়, এ সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো আজকে এই অধ্যায়ে একাদশ দ্বাদশ শ্রেণী নবম অধ্যায় সামগ্রিক আয় ও ব্যয়, এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাসে আমরা এনএনপি নিয়ে আলোচনা করব। নিট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন, নিট জাতীয় উৎপাদন নিয়ে আমরা আলোচনা করব। নিট জাতীয় উৎপাদন এর ইংরেজিতে নেট, NATIONAL, নেট ন্যাশনাল প্রোডাক্ট, বা কোনো ক্ষেত্রে আমরা NNI বলি। NNI যদিও কিছু পার্থক্য আছে তাদের মধ্যে, সাধারণত একই অর্থে ব্যবহৃত হয়, বাট মৌলিক কিছু পার্থক্য রয়েছে। NNI যখন হবে তখন সেটা হবে নেট ন্যাশনাল ইনকাম, আর আমরা যখন নেট ন্যাশনাল প্রোডাক্ট বলবো তখন সংক্ষেপে আমরা এটাকে NNP, নেট ন্যাশনাল প্রোডাক্ট। নিট জাতীয় উৎপাদন বা নেট ন্যাশনাল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? নেট ন্যাশনাল প্রোডাক্ট। এর আগে আমরা জিএনপি নিয়ে কথা বলেছি। জিএনপি একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সেবা উৎপাদন করে তার বাজার মূল্যকে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলা হয়, জিএনপি বলা হয়। তো জিএনপি আমরা যখন ক্যালকুলেশন করব, এই জিএনপি ক্যালকুলেশন করার পর জিএনপি হতে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি হতে যখন আমরা মূলধনের অবচয়জনিত ব্যয়, মূলধনের অবচয়জনিত ব্যয়, অপচয় না, মূলধনের অবচয়, আমি লিখে দিচ্ছি, মূলধনের অবচয়জনিত ব্যয় অথবা মূলধনের ব্যবহারজনিত ব্যয় বা মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, এটা বাদ দিয়ে যে মানটা পাবো তার নাম হচ্ছে এনএনপি। এটাকে সংক্ষেপে আমরা বলি সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। এটা বাদ দিয়ে যে মানটা পাবো তার নাম হবে এনএনপি। তাহলে এনএনপি বলতে আমরা কি বুঝি? জিএনপি হতে মূলধনের অবচয়জনিত ব্যয় বাদ দিয়ে যে মান পাওয়া যায় তার নাম হচ্ছে এনএনপি। জিএনপি হতে মূলধনের অবচয়জনিত ব্যয়, এটাকে সিসিএ বলেছি। সিসিএ হচ্ছে সিসিএ ক্যাপিটাল, সিএপিআই ক্যাপিটাল, CONSUMPTION কনজাম্পশন, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, এটা বলে WANC, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স, মূলধনের ব্যবহারজনিত ব্যয়। ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স মূলধনের কি? মূলধনের ব্যবহার জনিত
ব্যয় অথবা অবক্ষয়জনিত ব্যয় বা ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। ক্ষয়ক্ষতিজনিত ব্যয় অর্থাৎ সিসিএ না দিয়ে আমরা এটা ডিসিও দিতে পারি। সিসিএ না দিয়ে কি দিতে পারি? ডিসি। ডিসি মানে কি? ডেপ্রিসিয়েশন কস্ট। ডেপ্রিসিয়েশন কস্ট মানে ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। বিভিন্ন নামে আমরা তাকে অভিহিত করতে পারি। ক্ষয়ক্ষতিজনিত ব্যয়, ডেপ্রিসিয়েশন কস্ট, ক্ষয়ক্ষতিজনিত ব্যয়। এটা বাদ দিয়ে যে মানটা পাই তার নাম হচ্ছে এনএনপি। খুব মনোযোগ দিয়ে বোঝা দরকার, খুব মনোযোগ দিয়ে বোঝা দরকার। এই জিএনপির ভিতরে অবক্ষয় ব্যয়টা অন্তর্ভুক্ত। আবার বলতেছি, জিএনপি এর ভিতরে অবক্ষয় ব্যয়টা অন্তর্ভুক্ত। অবক্ষয় ব্যয়, অবক্ষয় ব্যয়টা মেশিনারি দ্রব্যাদির সাথে রিলেটেড। আমি কলম দিয়ে তোমাদেরকে মনে করে বোঝাই। মনে করো এই কলমটার মূল্য হচ্ছে 50 টাকা। এই কলমটার মূল্য 50 টাকা। এখন এই কলমটা দিয়ে যদি আমি কিনে এটা দিয়ে যদি আমি একদিন 2 দিন এটা ব্যবহার করি, লিখি, তাহলে কি এই কলমটার মূল্য আর 50 টাকা থাকবে? থাকবে না। এখানে যে ভিতরে যে কালি আছে, কালি 20 টাকার কালি ব্যবহার করা হয়ে গেল। এই যে ব্যবহার করা হলো, এই ব্যবহার কস্টটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন কস্ট বা সিসিএ, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। একটা কম্পিউটার তুমি ক্রয় করেছো 50,000 টাকা দিয়ে। 6 মাস পরে কি 50,000 টাকা পাওয়া যাবে? পাওয়া যাবে না। 6 মাস পরে মনে করো এটা বিক্রি করতে গেলে 30,000 টাকা কি হবে? বিক্রয় হবে। এই যে 20,000 টাকা কম পাওয়া গেল, এটা হচ্ছে 6 মাসের ডেপ্রিসিয়েশন কস্ট। কত? 20,000 টাকা। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে, বিভিন্ন ওয়েতে, বিভিন্ন পদ্ধতিতে তার ডেপ্রিসিয়েশন কস্টটা পরিমাপ করে। যেমন মনে করো একটা ব্যাংক তার ডেপ্রিসিয়েশন কস্ট পরিমাপ করে মেশিনারি দ্রব্যাদির ক্ষেত্রে 15%। তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো ওই ব্যাংকে যে সমস্ত মেশিনারি দ্রব্যাদি আছে 1 বছর শেষে 15% ভ্যালু কমে যাবে। মনে করো তার কম্পিউটার সামগ্রী, মেশিনারি দ্রব্যাদির সামগ্রী 1 লক্ষ টাকা আছে। সে বলল যে আমার ব্যাংকের বা আমার কোম্পানির ডেপ্রিসিয়েশন কস্ট 15%। তার মানে বুঝতে হবে সে যদি 1 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ টাকার মেশিনারি দ্রব্যাদি হোল্ড করে তার কাছে থাকে, তাহলে 1 বছর শেষে 15% মানে 15,000 টাকা কি হবে? মাইনাস হয়ে যাবে। তার মানে তখন ভ্যালু কত হবে? 1000 বিয়োগ 15,000 85,000 টাকা। তার মানে ডেপ্রিসিয়েশন কস্টটা বাদ দিয়ে আমরা কি পাই? এনএনপি পাই। কিন্তু এই যে জিএনপির ভিতরে কিন্তু মেশিনের অ্যাকচুয়াল ভ্যালুটা ক্যালকুলেশন করা হয়। এখানে মেশিন কতদিন ব্যবহার করা হয়েছে, মেশিনের অ্যাকচুয়াল কস্ট কত, এইটা কিন্তু জিএনপিতে ক্যালকুলেশন করা হয় না। জিএনপির ভিতরে এই অবক্ষয় ব্যয়টা আছে। এই অবক্ষয় ব্যয়টা যদি আমরা বের করে নিই, অবক্ষয় ব্যয়টা যদি আমরা বলি যে কলমের ভ্যালু 50 টাকা, এই 50 টাকার মধ্যে 20 টাকা হচ্ছে কি? অবক্ষয় ব্যয়। এটা যদি আমরা বাদ দিয়ে দেই, তখন সেটা জিএনপি নামে কি হয়ে যাবে? এনএনপি হয়ে যাবে। তাহলে মনে রাখা দরকার, জিএনপি এবং এনএনপির ভিতরে অন্যতম পার্থক্য হচ্ছে জিএনপির ভিতরে অবক্ষয় ব্যয়টা অন্তর্ভুক্ত, অবক্ষয় ব্যয়টা অন্তর্ভুক্ত, কিন্তু এনএনপির ভিতরে অবক্ষয় ব্যয় অন্তর্ভুক্ত নেই। এনএনপির ভিতরে অবক্ষয় ব্যয় অন্তর্ভুক্ত নয়। জিএনপি হতে এনএনপি সঠিকভাবে অর্থনীতির অবস্থা তুলে ধরতে পারে। কারণ আমি যদি এইটা কলমটা 1 মাস ব্যবহার করে আবারও যদি বলি কলমটার মূল্য 50 টাকা, তাহলে তো এই কলমটার অ্যাকচুয়াল অবস্থাটা তুলে ধরা হলো না। কারণ 1 মাস পরে তো
সেই কলমের আর সেই মূল্য থাকবে না, সেই কালি নাই, সেই র ম্যাটেরিয়ালস তার নাই। তাহলে এনএনপি কিন্তু কি করতেছে, সেই অ্যাকচুয়াল অবস্থাটা তুলে ধরতেছে। এজন্য আমরা বলে থাকি অর্থনীতির একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে জিএনপি হতে এনএনপি অর্থনীতির ব্যাটা সঠিক অবস্থা চিত্রিত করতে পারে, তুলে ধরতে পারে। অন্যতম একটা পার্থক্য জিএনপি এবং এনএনপির মধ্যে, পরীক্ষায় এগুলো আসতে পারে। পরীক্ষায় জিএনপি এবং এনএনপির মধ্যে পার্থক্য 2 মার্কের প্রশ্ন আসতে পারে। তো আমরা এভাবে লিখবো, সংজ্ঞা দিব, সমীকরণ দিব, জিএনপি মাইনাস সিসি ইজ ইকুয়াল টু কি এনএনপি। আমরা বলবো এনএনপির ভিতর অবচয় ব্যয় অন্তর্ভুক্ত নেই, জিএনপির ভিতরে অবচয় ব্যয় কি আছে, অন্তর্ভুক্ত আছে। দুইটার সংজ্ঞা দিতে পারি, সমীকরণগত পার্থক্য দিতে পারি। তারপরে বলতে পারি যে জিএনপি হতে এনএনপি কি করতে পারে, সঠিকভাবে অর্থনীতির অবস্থাটা তুলে ধরতে পারে। তো আমরা ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স নিয়ে কথা বললাম, ডেপ্রিসিয়েশন কস্ট নিয়ে কথা বললাম। এগুলার এই যে মিনিংগুলা তোমরা বানান কি করতে হবে, মুখস্থ করতে হবে, এগুলো পরীক্ষায় আসতে পারে। তারপরে আমরা নিট জাতীয় উৎপাদন, এখানে এনএনপি অথবা অনেক সময় এটা এভাবে আসতে পারে এনএনআই, এনএনআই নেট ন্যাশনাল ইনকাম, মূলত কনসেপ্টটা একই। তো এভাবে আসতে পারে নেট ন্যাশনাল ইনকাম। তো এই বিষয়গুলো অথবা আসতে পারে জিএনপি এবং এনএনপির মধ্যে পার্থক্য আলোচনা করব। তো আশা করা যায় এই বিষয়টা আমরা পারব। এবার আসো আমরা আজকে জাতীয় আয় বা আমরা জিএনপির কনসেপ্টে যেটা পড়েছি, গ্রস ন্যাশনাল ইনকাম প্রথম ক্লাসে যেটা পড়েছি, জাতীয় আয় বা জিএনপি অথবা সামগ্রিক আয়, প্রায় পাশাপাশি কনসেপ্ট, একই কনসেপ্ট। তো এই জাতীয় আয়টা আমরা কিভাবে পরিমাপ করব, জাতীয় আয়টা আমরা কিভাবে ক্যালকুলেশন করব, জাতীয় পরিমাপের পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো আজকে জাতীয় পরিমাপের 3টা পদ্ধতি রয়েছে। জাতীয় পরিমাপের কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি রয়েছে। জাতীয় পরিমাপের 3টা পদ্ধতি, এক হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপ, 2 নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাতীয় পরিমাপ, 3 নম্বর হচ্ছে আয় পদ্ধতিতে জাতীয় পরিমাপ। আজকে আমরা উৎপাদন পদ্ধতিতে কিভাবে জাতীয় পরিমাপ করব সে বিষয় নিয়ে আমরা কথা বলবো। তো আমি একটা হেডিংটা লিখতেছি, উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ। উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ, উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ। জাতীয় পরিমাপের কয়টা পদ্ধতি? 3টা পদ্ধতি। প্রথম পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করতেছি। 1 নম্বর পদ্ধতি হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ। এ পদ্ধতিতে জাতীয় পরিমাপ করতে হলে একটা নির্দিষ্ট সময় বিবেচনা করা হয়, যেটা আমরা প্রথম ক্লাসগুলোতে আলোচনা করেছি। একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট সময়, একটি নির্দিষ্ট সময় আমরা কি করি, বিবেচনা করি। সময়টা সাধারণত কত বছর? 1 বছর, 1 ইয়ার, সাধারণত 1 বছর। একটি নির্দিষ্ট সময় সাধারণত 1 বছর। এখানে একটি দেশের জনগণকে আমরা কি করি, বিবেচনায় নেই। একটি দেশের জনগণ। 3 চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন। চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদনকে আমরা বিবেচনা করি। 4 নম্বর হচ্ছে এই যে চূড়ান্ত দ্রব্য সেবা, তাদের বাজার মূল্য।
এই চারটা বিষয় যেটা আমরা জিএনপি জিডিপির সংজ্ঞায় এগুলা এই সংজ্ঞাগুলোতে আমরা ডিটেলস পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আগের ক্লাসগুলো পড়লে এগুলো অবশ্যই ভালোভাবে বোঝার কথা। তো এই উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপ করতে হলে এই একটা নির্দিষ্ট সময় আমরা বিবেচনা করি, 1 বছরের জন্য আমরা উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপ করতে পারি এবং একটা দেশের জনগণকে আমরা বিবেচনায় নিয়ে জাতীয় আয়টা ক্যালকুলেশন করতে পারি। চূড়ান্ত দ্রব্য সেবা, এটা এর আগে আমরা আলোচনা করেছি। দ্রব্য 3 প্রকার: প্রাথমিক দ্রব্য, মাধ্যমিক দ্রব্য, চূড়ান্ত দ্রব্য। চূড়ান্ত দ্রব্য হচ্ছে যে দ্রব্যটা সরাসরি ভোগে ব্যবহার করা হয়, খাওয়ার ক্ষেত্রে, ভোগের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে মানুষ ব্যবহার করে থাকে। যে দ্রব্যটা ভোগের ক্ষেত্রে ব্যবহার করে থাকে সেটা হচ্ছে চূড়ান্ত দ্রব্য। চূড়ান্ত দ্রব্য বা সেবা, তার উৎপাদন আমরা বিবেচনা করব এবং এই উৎপাদিত দ্রব্য বা সেবার বাজার মূল্য থাকতে হবে। যে দ্রব্য বা যে সেবা বাজারে নেওয়া হয় নাই, সেটা আমাদের জাতীয় আয়ের ক্যালকুলেশনে আসবে না। একজন ভোক্তা বা একজন উৎপাদনকারী একটা দ্রব্য উৎপাদন করে সে পারিবারিক ভোগে ব্যয় করে, বাজারে নেওয়া হলো না, দ্রব্যটা বাজারে গেল না, তাহলে সেটা জাতীয় আয় আসবে না। জাতীয় আয় আসতে হলে অবশ্যই দ্রব্যটা কোথায় যেতে হবে? বাজারে যেতে হবে। তো এখন আমরা উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপ করতে হলে প্রথম কাজ হচ্ছে একটি দেশে যত দ্রব্য ও সেবা আছে সেগুলা বিবেচনায় নিতে হবে। তো বিবেচনায় আমরা কি নিব? চাল, ডাল, তেল, পেঁয়াজ যা আছে সব নিব। আমরা ধরলাম দেশে যত দ্রব্য বা সেবা আছে এগুলাকে আমরা প্রকাশ করলাম। ধরি দ্রব্য বা সেবা সমূহ হচ্ছে x1, x2, x3 এরকম ডট কত পর্যন্ত? xn পর্যন্ত। তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন করি, এখানে কয়টা দ্রব্য আছে? 1, 2, 3, 4টা না, এই যে ডট আছে, এর মানে অসংখ্য দ্রব্য এটার ভিতরে ঢুকে গেছে। অসংখ্য দ্রব্য বলতে কি? একটা অর্থনৈতিক সব দ্রব্য। বাংলাদেশের জাতীয় ক্যালকুলেশন করলে বুঝতে হবে যে এখানে বাংলাদেশে যত দ্রব্য বা সেবা আছে সেটা আমরা এই x1 থেকে xn পর্যন্ত আমরা বুঝালাম। তো এখানে যদি মনে করো 1000 দ্রব্য হয় তাহলে xn এর মান কত হবে? 1000 হবে। 500 দ্রব্য হলে xn এর মান কত হবে? 500 হবে। x1 একটা দ্রব্য, এটা মনে করো চাল, এটা মনে করো গম, এটা মনে করো চিনি, এরকম অসংখ্য দ্রব্য আমরা কি করলাম? বিবেচনা করলাম। x1, x2, x3 ডট কি? xn। আমরা বলেছি এই দ্রব্যটা চূড়ান্ত দ্রব্য, অবশ্যই x1টা হবে চূড়ান্ত দ্রব্য। এখানে এটা হতে পারে রুটি, এটা হতে পারে ভাত, এরকম চূড়ান্ত দ্রব্য মানে যেটা ভোগে কি হচ্ছে? ব্যবহার হচ্ছে। অবশ্য এই চূড়ান্ত দ্রব্য আমরা বিবেচনা করলাম, এখন তাদের মূল্য আমরা ধরতেছি। আমরা ধরি x1 দ্রব্যের মূল্য হচ্ছে P1, x1 দ্রব্যের মূল্য কত? P1। x2 দ্রব্যের মূল্য হচ্ছে P2, মনোযোগ দেওয়া দরকার। x2 দ্রব্যের মূল্য হচ্ছে P2, x3 দ্রব্যের মূল্য হচ্ছে P3 ডট এগুলোর মূল্য Pn। তাহলে এটা যদি রুটি হয় এটা রুটির মূল্য, এটা যদি আলু হয় এটা কি? আলুর মূল্য, এটা যদি মাছ হয় এটা মাছের কি মূল্য। তাদের নিজস্ব দ্রব্য এবং দ্রব্যের দামটা আমরা কি করেছি? বিবেচনা করেছি, মানে বাজার মূল্যটা আমরা ধরেছি P1 হতে কত পর্যন্ত? Pn পর্যন্ত। এখন অবশ্য আমরা উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়টা কিভাবে আমরা ক্যালকুলেশন করব? উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়কে আমরা NI দ্বারা প্রকাশ করতে পারি। NI মানে ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম, NI। অথবা আমরা ক্যাপিটাল Y দ্বারা প্রকাশ করতে পারি জাতীয় আয়কে।
এনআই, ন্যাশনাল ইনকাম অথবা কি ওয়াই দ্বারা। এবার আসো আমরা এটা যদি রুটি হয়, এটা রুটির গুণ। তো অর্থনীতিতে এইটার মূল্য মানে আয়টা আমরা কিভাবে বের করি? আয়টা বের করার সূত্র হচ্ছে দামকে পরিমাণ দ্বারা গুণ করে যে মান পাওয়া যায় সেটার নাম হচ্ছে আয়। দামকে পরিমাণ দ্বারা গুণ করে যে মান পাওয়া যায় তার নাম কি? আয়। একজন বিক্রেতা কলম বিক্রি করতেছে 5 টাকা করে, তো সে যদি 3টা কলম বিক্রি করে তার আয় কত? 3টা কলম যদি বিক্রি করে তার আয় কত? সে বলবে 3 পাঁচে কত? 15। 3টা কলম বিক্রি করলে আয় কত? 15। 15 হচ্ছে তার কি আয়। এই আয়টা সে কিভাবে বের করবে? আয়টা বের করেছে দেখো এই পি, এই যে 5 হচ্ছে কলমের কি দাম, এই 3টা কি কলমের পরিমাণ, কোয়ান্টিটি অফ পেন মানে কলমের পরিমাণ, এটা হচ্ছে তার কি আয়, রেভিনিউ। তো দামকে পরিমাণ দ্বারা কি করতে হয়? গুণ করতে হয়, আয় পেতে হয়। তা আমরা রুটি বিক্রি করে যে আয়টা পাবো, এটা অবশ্যই রুটির পরিমাণকে রুটির দাম দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। রুটির দামকে রুটির পরিমাণ দ্বারা গুণ করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে রুটির কারণে আয়, রুটির বিক্রি কারণে কি আয়। এজন্য আমরা কিভাবে লিখবো দেখো, P1x1 লিখবো। P1x1 মানে P1 ইনটু কি x1। x1 দ্রব্যের পরিমাণকে x1 দ্রব্যের দাম দ্বারা কি করেছে? গুণ করেছে। P1 ইনটু x1। এরকম অর্থনীতিতে যত দ্রব্য আছে তার দামকে, তার পরিমাণকে কি করতে হবে? দাম দ্বারা গুণ করতে হবে। আলুর দামকে আলুর পরিমাণ দ্বারা গুণ করতে হবে। পেঁয়াজের দামকে পেঁয়াজের পরিমাণ দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। এরকম গুণ করতে হবে। তো গুণ করে করে সমস্ত দ্রব্য আমরা আলাদা আলাদা অবধ কি পেলাম? আলাদা আলাদা অবধ আমরা তাদের আয়টা পেলাম বা বাজার মূল্য পেলাম। এরপরে কি করতে হবে? সবগুলোকে আবার একসাথে যোগ করতে হবে, তখন আমাদের জাতীয় আয়টা হয়ে যাবে। এজন্য আমরা এখানে প্লাস দিতে হবে। কি দিতে হবে? প্লাস দিতে হবে। অর্থনীতিতে যত দ্রব্য বা সেবা আছে এগুলা আমরা পরিমাণকে, দামকে পরিমাণ দ্বারা গুণ করব, তারপরে আবার একত্রিত করব মানে যোগ করব। তখন এরপরে দ্বিতীয় দ্রব্যের দামকে পরিমাণ দ্বারা গুণ করব। P2 ইনটু কত? P2 ইনটু x2 প্লাস P3 ইনটু কত? x3। এরকম P1 ইনটু x1, P2 ইনটু x2 প্লাস P3 x3 প্লাস ডট 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 প্লাস, এরকম চলতে থাকবে Pn ইনটু xn, Pn ইনটু xn, Pn ইনটু xn। আমরা অর্থনীতিতে বিভিন্ন দ্রব্য যেগুলো আমরা পেয়েছি, এই দ্রব্যগুলোর দাম এবং পরিমাণ পরস্পর আমরা কি করেছি? গুণ করেছি। তারপরে সবগুলোকে আমরা আবার কি করেছি? যোগ করেছি। এই যে একটা সমীকরণ আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের কি সমীকরণ। উৎপাদন পদ্ধতিতে জাতীয় সমীকরণ। এই সমীকরণটা আমরা আরেকটু কি করব? একটু ছোট করব সমীকরণটা। উৎপাদন পদ্ধতিতে জাতীয় সমীকরণটা একটু খেয়াল করো। আমরা এটা কিভাবে লিখতে পারি? is implies ni is equal to, এই যে প্লাস 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 দেয়া আছে, এই প্লাসকে আমরা সামেশন দিতে পারি। কি দিতে পারি? সামেশন দিতে পারি। সামেশন মানে সমষ্টি অথবা যোগ। যেটা তোমরা পরিসংখ্যানে অঙ্ক করতে তোমরা এটা পেয়েছো এর আগে, স্ট্যাটিস্টিক্স এর সামেশন শব্দটা আমরা পেয়েছি। তো সামেশন দিলাম, তারপরে পি, এই যে 1 আছে, এখানে কি আছে? P2 আছে, এখানে কি আছে? P3 আছে, ডট 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 Pn আছে। মানে 1 হতে কত পর্যন্ত আছে? n পর্যন্ত আছে। 1 হতে n পর্যন্ত এটাকে আমরা i দ্বারা প্রকাশ করতে পারি। pi, pi, pi মানে কত? pi মানে p1, pi মানে p1, p2, p3 ডট 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 pn। আমরা সংক্ষেপে কি করলাম? 1 2 3 n পর্যন্ত না লিখে pi লিখলাম। i এর মিনিংটা মনে রাখতে হবে। i এর মিনিং হচ্ছে 1 হতে n পর্যন্ত। একইভাবে আমরা x দিলাম,
x দেওয়ার পরে এখানে x1 আছে, x2 আছে, x3 আছে, xn আছে। আমরা এটাকেও xi দিলাম, xi pi xi। সামেশন যখন আমরা লিখি, এই সামেশনের একটা মিনিং দিতে হয় লোয়ার লিমিট আপার লিমিট হিসেবে। আমরা এটার মিনিং বলতে এখানে আমরা যে চলক যেটা ব্যবহার করেছি, এই চলকটা আমরা i দিয়েছি, এই চলকের ভ্যালুটা দিয়ে দিব। চলকের ভ্যালু কত পর্যন্ত? 1 থেকে n পর্যন্ত। এবং আমরা লিখি যে i is equal to 1 to n। এই যে i is equal to, যে নিচে সামেশনের নিচে আমরা কি লিখলাম? i is equal to 1, উপরে কি দিলাম? n দিলাম। এটা সামেশন pi xi হয় i is equal to 1 to n। আমি আবার পড়তেছি, এটা মনোযোগ দাও। সামেশন pi xi হয় মানে যেখানে i is equal to 1 to n, তার মানে হচ্ছে যেখানে i এর মান 1 হতে n পর্যন্ত। i এর মান 1 হতে কত পর্যন্ত? n পর্যন্ত। i is equal to 1 to n। এই হয়ে গেল আমার উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়ের সমীকরণ। উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়ের সমীকরণ n is equal to summation pi xi। তাহলে আমরা উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় কিভাবে গণনা করব? উৎপাদন পদ্ধতিতে জাতীয় গণনা করতে হলে একটা দেশে সমস্ত দ্রব্য এবং সেবা চূড়ান্ত দ্রব্যটা আমরা কি করব? বিবেচনা করব। এবং চূড়ান্ত দ্রব্যের দামকে আমরা কি করব? বিবেচনা করব। চূড়ান্ত দ্রব্যের দামকে বিবেচনা করে চূড়ান্ত দ্রব্যের পরিমাণের সাথে আমরা গুণ করব। গুণ করে প্রত্যেকটা দ্রব্যের আলাদা আলাদা কি পাওয়া গেল? আয় বা বাজার মূল্য পাওয়া গেল। যেমন এটা যদি আলু হয়, এটা আলুর বাজার মূল্য, এটা টমেটোর বাজার মূল্য, এরকম আলাদা আলাদা পাওয়া গেল। তারপর আমরা সবাইকে কি করব? একসাথে যোগ করব। তাহলে দেশের কি হয়ে গেল? উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয়টা পাওয়া গেল। বিশ্বের বিভিন্ন দেশে এই উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় গণনা করা হয়। জাতীয় আয় গণনা করা হয় উৎপাদন পদ্ধতিতে যখন, তখন অবশ্যই একটা কথা মনে রাখতে হবে, চূড়ান্ত দ্রব্য এবং সেবার মূল্যকে বিবেচনা করতে হবে। এখন আসো, এখান থেকে আরো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে যে উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করতে হলে কেন চূড়ান্ত দ্রব্য বা সেবার মূল্যকে বিবেচনা করতে হয়? একথা যদিও আমরা আগের আলোচনায় এসেছে, তারপরেও আমি এইটার সাথে যেহেতু প্রশ্নটা আসতে পারে, এজন্য আমি আবারও আলোচনা করতেছি স্পেসিফিক ভাবে যে উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপ করতে হলে চূড়ান্ত দ্রব্য এবং সেবার মূল্যকে বিবেচনা করতে হয়। যদি না করা হয় তাহলে দ্বৈত গণনার সমস্যা দেখা দিবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, দ্বৈত গণনার সমস্যা বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বৈত গণনা সমস্যা, ডাবল কাউন্টিং প্রবলেম। ডাবল কাউন্টিং প্রবলেম, দ্বৈত গণনা সমস্যা, যেটা উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপের সাথে রিলেটেড। দ্বৈত গণনা সমস্যা হচ্ছে যে জাতীয় পরিমাপে যদি চূড়ান্ত দ্রব্যের মূল্যের সাথে প্রাথমিক এবং মাধ্যমিক দ্রব্যের মূল্য অন্তর্ভুক্ত হয়, তাহলে জাতীয় আয়ের অ্যাকচুয়াল মানে সঠিক পরিমাপ থেকে বেশি পরিমাপ হয়ে যায়। এর নাম হচ্ছে দ্বৈত গণনা সমস্যা। আমি আবারও বলছি, জাতীয় আয় পরিমাপে চূড়ান্ত দ্রব্যের মূল্যের সাথে যদি প্রাথমিক অথবা মাধ্যমিক অথবা উভয়টার যদি কি করা হয়? মূল্য হিসাব করা হয়, তাহলে জাতীয় আয়ের প্রকৃত পরিমাপ হতে বেশি বা অধিক হয়ে যায়। তার নাম হচ্ছে দ্বৈত গণনা সমস্যা। একটা উদাহরণ মনে রাখলে উদাহরণ থেকেই সংজ্ঞাটা লেখা যায়। যেমন আমরা যদি 1 কেজি গমের মূল্য যদি কত টাকা হয়? 10 টাকা হয়। আর এই গম হতে যে ময়দা তৈরি হয় তার দাম যদি 15 টাকা হয়, আর ময়দা থেকে যে রুটি তৈরি হয়
তার দাম যদি বাজার মূল্য যদি 20 টাকা হয়, আর আমরা যদি প্রত্যেকটা দ্রব্যর মূল্যকে বিবেচনা করি জাতীয় ক্যালকুলেশন করি, উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপ করতে আমরা যদি এখানে গমও নেই, ময়দাও নেই, রুটিও নেই, তাহলে এনআই এর মান কত হবে, জাতীয় আয়ের মান কত হবে? 20, 30, 40, 45 হবে। 45 হবে। এই 45টা জাতীয় আয়ের প্রকৃত পরিমাপ হতে অধিক পরিমাপ নির্দেশ করে। কেন? কারণ এই যে রুটির 20 টাকার ভিতরে ময়দার দামটাও আছে, আবার গমের ভ্যালুটাও কি আছে, তাহলে প্রকৃত পরিমাপ থেকে কি হয়ে গেল? বেশি হয়ে গেল, বেশি হয়ে গেল। এই যে বেশি হওয়ার কথা ছিল কত? খুব খেয়াল করো, হওয়ার কথা কোনটা? হওয়ার কথা চূড়ান্ত দ্রব্যের মূল্যটা জাতীয় আয় হওয়ার কথা। চূড়ান্ত দ্রব্যের মূল্য কোনটা? রুটির মূল্য। রুটির মূল্য কত হওয়ার কথা? 20 হওয়ার কথা। 20 টাকা যদি হয় তাহলে সেটা জাতীয় আয় প্রকৃত পরিমাপ নির্দেশ করে। যদি 20 টাকা হয় তাহলে জাতীয় আয় কি নির্দেশ করে? প্রকৃত পরিমাপটা নির্দেশ করে। কিন্তু পরিমাপ হয়ে গেল কত? 45 টাকা। পরিমাপটা 20 টাকা থেকে কি বেশি? এই যে বেশি কত? বেশি হলো 25। এই 25টা হচ্ছে দ্বৈত গণনার সমস্যা, এটা হচ্ছে ত্রুটি। জাতীয় আয় পরিমাপের কি ত্রুটি? জাতীয় আয় পরিমাপের এই ত্রুটিকে বলা হয় দ্বৈত গণনার সমস্যা। আমরা একটা উদাহরণ দিলাম। এখন আসলে একটা প্রশ্ন, পরীক্ষায় দ্বৈত গণনার সমস্যা বলতে কি বুঝো বলবো? দ্বৈত গণনার সমস্যাটা কিভাবে দূর করা যায়? দ্বৈত গণনার সমস্যাটা কিভাবে দূর করা যায়? দ্বৈত গণনার সমস্যাটা দূর করতে হলে দুইটা পদ্ধতি ব্যবহার করা হয়। এক, দ্বৈত গণনার সমস্যা দূর করতে হলে দুইটা পদ্ধতি। এক হচ্ছে চূড়ান্ত উৎপাদন পদ্ধতি। চূড়ান্ত উৎপাদন পদ্ধতি। দুই, চূড়ান্ত উৎপাদন পদ্ধতি, মূল্য সংযোজন পদ্ধতি। মূল্য সংযোজন পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপের দ্বৈত গণনার সমস্যার সমাধান করা হয়। চূড়ান্ত উৎপাদন পদ্ধতি কি? চূড়ান্ত উৎপাদন পদ্ধতি হচ্ছে জাতীয় আয় পরিমাপে শুধুমাত্র চূড়ান্ত দ্রব্য বা সেবার মূল্যকে বিবেচনা করা হলে এই জাতীয় আয় পরিমাপে দ্বৈত গণনার সমস্যা থাকবে না। যেমন রুটির মূল্য আমরা নিলাম 20 টাকা, ময়দার মূল্য নিলাম না, গমের মূল্য নিলাম না, প্রাথমিক মাধ্যমিক দ্রব্যের মূল্যটা ক্যালকুলেশন করলাম না, তাহলে চূড়ান্ত দ্রব্যের মূল্যকে নিলাম, নিলে এই পরিমাপে দ্বৈত গণনা থাকবে না। এটা হচ্ছে খুব সহজ। আচ্ছা, 2 নম্বর মূল্য সংযোজন পদ্ধতি। মূল্য সংযোজন পদ্ধতি হচ্ছে যে অর্থনীতিতে বিভিন্ন দ্রব্য আসার কারণে যে মূল্যটা সৃষ্টি করে, সংযোজন করে, এইটার পরিমাপটা নেব। যেমন গম যখন অর্থনীতিতে আসলো তখন তার বাজার মূল্য কত? 10 নিলাম, 10 নিলাম। ময়দা যখন আসলো, মানে গম যখন কি হয়ে গেল? ময়দা হয়ে গেল, তখন তার বাজার ভ্যালু কত? মানে সে কত টাকার মূল্য সংযোজন করেছে। সংযোজন করেছে মানে কি? বৃদ্ধি করেছে। কত টাকা? 5 টাকা। এই 5 টাকা নিলাম। আবার যখন ময়দা থেকে রুটি হয়ে গেল, রেস্টুরেন্টে গিয়ে যখন সেটা কি হয়ে গেল? রুটি হয়ে গেল, তখন কিন্তু সেটার 15 টাকা ময়দা 20 টাকার কি হয়ে গেল? রুটি হয়ে গেল। তাহলে রুটি অর্থনীতিতে কতটুকু মূল্য সংযোজন করেছে? 5 টাকা। 15 থেকে 20, 5 টাকা। তাহলে এখানেও দ্বৈত গণনার সমস্যা নাই। দেখো কিভাবে নাই? 10, এই যে 10 আর 5, 5, 10, 20। এখন এই 20 টাকা জাতীয় প্রকৃত ফিগার দেখাচ্ছে, অ্যাকচুয়াল ফিগার নির্দেশ করতেছে। এখানে কোনো দ্বৈত গণনার সমস্যা নাই। তাহলে দ্বৈত গণনার সমস্যা এড়াতে হলে এই দুইটা পদ্ধতি ব্যবহার করা যেতে পারে: চূড়ান্ত উৎপাদন পদ্ধতি, মূল্য সংযোজন পদ্ধতি। এই দুইটা পদ্ধতিতে জাতীয় পরিমাপ করলে সেখানে দ্বৈত গণনার সমস্যা থাকবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এনএনপি নিয়ে আমরা কি করেছি? আলোচনা করেছি। জিএনপি এবং এনএনপির ভিতরে পার্থক্য আমরা পড়েছি। আমরা জাতীয় আয় পরিমাপ শুরু করেছি। জাতীয় আয় পরিমাপের 3টা পদ্ধতির মধ্যে আমরা উৎপাদন পদ্ধতিতে জাতীয় আয় পরিমাপ করেছি। উৎপাদন পদ্ধতিতে জাতীয় পরিমাপ করার ক্ষেত্রে সবচেয়ে
ভাইটাল যে পয়েন্ট সেটা মনে রাখতে হবে। সেক্ষেত্রে চূড়ান্ত দ্রব্য অথবা সেবাকে আমরা কি করতে হবে, বিবেচনা করতে হবে। অবশ্যই বাজার মূল্য কি করতে হবে, তাদের বিবেচনা করতে হবে। একটা নির্দিষ্ট সময় বিবেচনা করতে হবে। বিবেচনা করে আমরা এটা করব। যদি আমরা চূড়ান্ত দ্রব্য বিবেচনা না করি, তাহলে আমরা বলেছি দ্বৈত গণনার সমস্যা দেখা দিবে। দ্বৈত গণনার সমস্যা নিয়ে আমরা আলোচনা করেছি। দ্বৈত গণনার সমস্যার সমাধান নিয়ে আমরা কথা বলেছি। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আমরা ধারাবাহিকভাবে ক্লাসটা দিয়ে যাচ্ছি। আগামী ক্লাস আসার পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে যাতে ভালো রাখেন সেই দোয়া আল্লাহর দরবারে রেখে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।